আসসালামু আলাইকুম। ব্যাকবন স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব রিটেনের আরেকটি পার্ট, অনুচ্ছেদ থেকে প্রশ্নোত্তর নিয়ে। অনুচ্ছেদ থেকে প্রশ্নোত্তর এটা অনেকটা সৃজনশীল কোশ্চেনের মতো, তবে সৃজনশীল কোশ্চেনে আমরা যেভাবে লিখি তার চেয়ে একটু ব্যতিক্রমী আছে। দেখি আমরা ব্যতিক্রমগুলো কি কি। কারণ হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার হচ্ছে আমরা যখন সৃজনশীল কোশ্চেনগুলো লিখি তখন দেখি 1-এ 1, 2-এ 2, 3-এ 3, 4-এ 4 এভাবে কিন্তু পার্ট টু পার্ট আলাদা করা। কিন্তু ভার্সিটি রিটেন এক্সামে প্রত্যেকটার জন্যই সমান নাম্বার, এখানে সমান অধিকার। তো এই জন্যই কিন্তু আপনাকে কি করতে হবে, এখানে লেখাটা আগের মতো করে লিখলে হবে না, কিছু বেসিক স্ট্রাকচারে একটু পরিবর্তন আনতে হবে। সেটা হচ্ছে প্রথমে দেখেন, প্রথমে হচ্ছে অনুচ্ছেদটা খুব ভালো করে পড়তে হবে। এটা আমার বলার কিছু নেই, আপনি এমনিতেই পড়বেন, ঠিক না? আপনার ইচ্ছা হচ্ছে পরীক্ষায় পাশ করতে হবে না, ভালো রেজাল্ট করতে হবে না, এই জন্য তো অবশ্যই ভালো করে পড়বেন। তবে এত বেশি ভালো পড়বেন না যে এইটার পিছনেই সময় কাটায় দিলেন, যে ভাই কি বুঝাইছে কি বুঝাইছে। কারণ পরীক্ষার হলে অনেক সময় দেখা যায় আমরা নিজের নামও ভুলে যাই আরেকজনকে যদি আমরা কপি করা শুরু করি। 2 নম্বর হচ্ছে অনুচ্ছেদের শেষের লাইনগুলো, এই জিনিসটা ভালো করে মনে রাখবেন। প্রত্যেকটা অনুচ্ছেদ, গদ্য বলেন পদ্য বলেন, তার শেষের লাইনগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তা আমরা কি করি, প্রথম থেকে গুরুত্ব দিয়ে লিখি কিন্তু শেষেরগুলো এত গুরুত্ব দিয়ে পড়ি না। এই জন্য বলতেছি শেষের লাইনগুলো থেকে সারমর্ম বের করতে হবে। যেমন আমরা রেইনকোট গল্পের মধ্যে যদি আপনাকে অনুচ্ছেদটা দেয়, শেষের লাইনে আমরা কি দেখি যে রেইনকোট গল্পের মধ্যে নুরুল হুদা একজন পরোক্ষ মুক্তিযোদ্ধা, তাকে শত বাধা বিপত্তি সত্ত্বেও সে কি করেনি, পরাজয় বরণ করেনি। কি লেখা আছে দেখছেন, যে তাকে চাবুকের মতো বাড়ি মারে, সে নিজের মতো করে চুপ থাকে, তার কাছে ওম মনে হয়, ভালো লাগে, ঠিক না? এই জন্য শেষের লাইনগুলোর প্রতি গুরুত্ব বেশি দিবেন। তারপর দেখি আমরা প্রত্যেকটা অংশের আলোচনা সমানভাবে হতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবেন। সৃজনশীল কোশ্চেনে কিন্তু প্রতিটি কোশ্চেনের আলোচনা কিন্তু সমানভাবে হয় না, তো এখানে প্রত্যেকটা কোশ্চেনের আলোচনা সমানভাবে হতে হবে, সমান অধিকার। প্রেক্ষাপট ও প্রসঙ্গ ঠিকতে হবে, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্রেক্ষাপট ও প্রসঙ্গ। যেমন 52 দিনগুলোর মধ্যে একটা লাইন আছে, সামান্য হলেও আন্দোলন করেছি স্বাধীনতার জন্য। এটা আমি ম্যাক্সিমাম স্টুডেন্টকে যখন দিছি আলোচনা, সবাই 1971 সালের বাংলাদেশের স্বাধীনতায় শেখ মুজিবের অবদান, 1971 সালে এই হয়েছে সেই হয়েছে। আরে ভাই, প্রবন্ধের নামই 52 দিনগুলো, তো 1971 সাল আসবে কোত্থেকে এখানে বলেন? তারপর দেখেন, তাহলে এটা আসলে 1971 সালের আন্দোলন না, এটা হচ্ছে পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা হওয়ার আন্দোলনটা বোঝাচ্ছে। তেমনিভাবে আপনারা নেকলেস গল্পের মধ্যে একটা লাইন পাবেন, দুজনের শরীরে ক্লান্তি ও বিরক্তির ছাপ। তো সবাই কি দেয়, দুজনের শরীরে ক্লান্তি ও বিরক্তির ছাপ যখন দেয়, যে যখন তারা নেকলেসটা হারায় ফেলছে তখন তাদের মধ্যে ক্লান্তি দেখা দেয়। না ভাই, এটা আসলে এটা না, ছিল হচ্ছে তারা ওইরকম নেকলেস না পাওয়ায় দোকানের পর দোকান ঘুরতো, যার ফলে তাদের মধ্যে ক্লান্তি ও বিরক্তির ছাপ দেখা দেয়। তো এইটাই বলতেছি, প্রেক্ষাপট ও প্রসঙ্গ এটা ভালো করে মনে রাখবেন। এই জিনিসটা কিন্তু খুব ভালো হতে হবে, মানে প্রসঙ্গ ঠিক থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি 4টা অপশনের মধ্যে 2টা অপশনের মধ্যে কিন্তু বাদ হয়ে যাবেন আপনারা। তারপর দেখি বিশেষ করে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো রয়েছে, সেটা গাইড বলেন, সেটা আমাদের শীট বলেন, যেখান থেকে রয়েছে, অনুধাবনমূলক প্রশ্নগুলোর প্রতি বিশেষ করে গুরুত্ব দিতে হবে, অনুধাবনমূলক প্রশ্নগুলোর প্রতি। আর এগুলো আপনারা সৃজনশীল কোশ্চেনে লিখেছেন, আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। আমরা একটা অনুচ্ছেদ থেকে প্রশ্ন দেখি। অনুচ্ছেদ, ভার্সিটির যে অনুচ্ছেদ সেটা মূল গদ্য বা মূল পদ্য থেকে দেওয়া থাকবে। দেখুন অনুচ্ছেদটা, দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেয়াময় করিয়া বেড়াই, কেহ আমাদের মাছের কাটাখানাও ফেলিয়া দেয় না, মাছের কাটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, আমাকে ডাকিয়া দেয় না, তোমাদের পেট ভরা আমাদের পেটের ক্ষুধা কি প্রকার জানিবি। এরকম এরকম লাস্টের লাইন দেখেন, ছোট লোকের দুঃখে কাতর ছি, এই কথাগুলো এখানে আসবে। দেখেন প্রথম আমরা কোশ্চেনটা দেখি, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদেরকে কিছু অগৌরব আছে। উক্তিটির মাধ্যমে প্রাবন্ধিক কি বলতে চেয়েছেন? দেখেন উক্তিটাতেই বোঝা যাচ্ছে হচ্ছে যে সাধারণ মানুষ যদি দরিদ্রদের যদি হেল্প করে তাহলে এটা সমাজের চোখে কিন্তু নিন্দনীয়। আপনাকে আপনার আম্মা মনে করেন 5,000 টাকা দিচ্ছে মার্কেট করার জন্য, আপনি কি করলেন 2,000 টাকা দিয়ে মার্কেটিং করে 3,000 টাকা বন্যার্থ লোকদের কাছে দিচ্ছেন, দেখবেন কি বলবে, আইসে যুধিষ্ঠির, এই বলবে কথাগুলো, ঠিক না? তো এখানে কিন্তু সেম, এটা আমাদের মধ্যেও আছে, যেমন এটা বিড়াল প্রবন্ধের মধ্যেও কিন্তু আছে, সেটাই কিন্তু এখানে তুলে ধরতেছি। দেখি আমরা কিভাবে লিখলাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত, ভাই এখানে কিন্তু দেখেন আমি শুধু নামটা লিখছি, আমি যদি নাম নাও লিখতাম গুনাহ হইতো না, নো প্রবলেম, ইজিলি লিখতে পারতেন, ঠিক আছে? বিড়াল প্রবন্ধে আলোচনা পারবেন যত শর্ট করা যায়, শর্ট বলতে হচ্ছে যত কম লেখা যায়, কিন্তু অনেকেই আছে এগুলোর ক্ষেত্রে নাম বিশেষণ দিয়ে ভরিয়ে রাখে, এটা মোটেও ঠিক না। রসাত্মক ও ব্যঙ্গধর্মী উপস্থাপনায় তথাকথিত ধনী, এই তথাকথিত দেখেন কেন দিলাম, যে আমি আসলে তাদেরকে ধনী বা শিক্ষিত মানতে রাজি না, এই জন্য কিন্তু সো কল্ড বা তথাকথিত বলতেছি। কিন্তু
সমাজকে ইঙ্গিত করে বলছে তারা যদি সাধারণ নিম্নবিত্ত মানুষের প্রতি শ্রদ্ধাশীল কিংবা সহমর্মিতা প্রকাশ করে তবে কি তাদের সম্মান নষ্ট হয়ে যাবে কিনা। দেখতে পাচ্ছেন বিষয়টা, এটাই কিন্তু এখানে তুলে ধরেছে। আমাদের সমাজে যারা উচ্চবিত্ত তারা নিজেদেরকে একটি বলয়ের মধ্যে, বলয় মানে বুঝেন একটা সোসাইটির মধ্যে কিন্তু তারা রাখে, ঠিক না? এটাই কিন্তু এখানে ধরেছে, একটা বলয়ের মধ্যে আবদ্ধ রাখে যেখানে দরিদ্র কিংবা সাধারণ মানুষের ঠাঁই থাকে না, অথচ এই দরিদ্র বা শ্রমিক শ্রেণীর মানুষের সাহায্য নিয়েই তারা ধনী হয়েছে। দরিদ্র বা শ্রমিক শ্রেণীরাই তো কি করেছে যে আমাদেরকে সভ্যতা বিকাশে অবদান রাখছে না। আপনি যত ধনী হন না কেন, ইট টানতে পারবেন, মাটি টানতে পারবেন, আপনার টাকা আছে, ইট তো আর টানতে পারবেন না, ঠিক না? তবু তারাই যেন অবহেলিত। তাই লেখক উল্লিখিত লাইনটি উচ্চারণ করেছেন। লেখক উল্লিখিত লাইনটি কার মাধ্যমে? বিড়ালের মাধ্যমে কিন্তু উচ্চারণ করেছেন। বুঝতে পারছেন বিষয়টা? বুঝা গেছে? এরপরে আমরা আরেকটা কোশ্চেন দেখি, খ নম্বরে। রাজা ফাপড়ে পড়া বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, এটা একটু বুঝে নেন। রাজা ফাপড়ে পড়া, ভাই ধনীরা কি মানুষ না? ভাই ধনীরাও মানুষ। ধনীদের মনের মধ্যে কি আছে? আবেগ, ভালোবাসা, সবকিছুই আছে। সমস্যা হলো কার জন্য আবেগ ভালোবাসা? ভাই যারা তাদের মতো ধনী, ঠিক না? আপনার বাসার পাশে একজন লোক শ্বাসকষ্টে মারা যাচ্ছে, আপনার তার ব্যাপারে কোনো চিন্তা নেই, কিন্তু দেখা যায় বাংলাদেশের কোনো সেলিব্রিটি রিক্সা থেকে পড়ে পায়ের নখ কেটে গেছে, আপনি তার জন্য দোয়া করতেছেন মসজিদের মধ্যে, আল্লাহ তাকে ভালো করে দাও, ঠিক না? এইটাই এখানে তুলে ধরেছে। রাজার ফাপড়ে পড়া বলতে কি বোঝানো হয়েছে? মানে একজন রাজা যদি বিপদে পড়ে তাহলে দেখবেন আমাদের ঘুম আসে না, নিজের বাপ মায়ের খবর থাকে না, রাজার চিন্তায় ঘুম আসে না, এরকম। বিড়াল প্রবন্ধে রাজার ফাপড় দ্বারা ধনী ব্যক্তিদের বিপদে পড়ার কথা বলা হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? যেই সাধারণ ধনীরা দরিদ্রদের অবজ্ঞা অসম্মান করে, সেই সাধারণ ধনী ও বড় ধনীরা চাপে পড়লে দরিদ্রের মতো হয়ে যায়। বুঝতে পারছেন বিষয়টা? যে ধনীরা গরিবদেরকে অসম্মান করে, পরে দেখা যায় যে তারা কি একটা সময় বিপদে পড়ে তারাই গরিব, মানে হচ্ছে গরিবের মতো হয়ে যায়। যে ধনীরা দরিদ্রদের খবর নেয় না, অথচ সেই গরিবরাই ধনীরা বিপদে পড়লে তাদের চিন্তায় ঘুম আসে না। দেখছেন? তার মানে দেখেন এখানে কাদের মানসিকতা উন্নত, ধনীদের না দরিদ্রদের? 100% দরিদ্রদের। কেন? কারণ দরিদ্ররা কি ধনীদের চিন্তা আকুল থাকে, ধনীরা দরিদ্রদের চিন্তা কিন্তু আকুল থাকে না। সমাজের অর্থ বৈষম্যের জন্য কালে কালে একটি উচ্চবিত্ত শ্রেণী কর্তৃক সর্বদা সাধারণ মানুষ তাদের মানবিক অধিকার নিয়ে বাঁচতে পারে না। উল্লেখিত অনুচ্ছেদে মূলত ফাপড় বলতে এটাই বোঝানো হয়েছে। আমি আবারও বলতেছি, ফাপড় বলতে মূলত আমাদের ব্যাখ্যাটা এখানেই কিন্তু শেষ, যে একজন ধনী লোকও বিপদে পড়লে তখন কি হয়েছে? দরিদ্রের মতো হয়ে যায়। এইটা এখানে তুলে ধরা হয়েছে। তারপরে আমরা দেখি অনুচ্ছেদে বর্ণিত ছোট লোকের দুঃখে কাতর। এখানে অনুচ্ছেদে বর্ণিত সেই শব্দগুলোই থাকবে যেগুলো অনুচ্ছেদে দেওয়া আছে। ছোট লোকের দুঃখ কি? দেখুন, রসাত্মক ও ব্যঙ্গাত্মক পাঁচে রচিত, এইটা আপনারা না দিলেও চলবে, ঠিক আছে? ডাইরেক্টলি বিড়াল থেকে শুরু করবেন, কারণ পরীক্ষার হলে এত লেখার সময় থাকবে না। আমরা কেবল স্ট্রাকচার হিসাবে এখানে দিলাম, কারণ অনেকে বেশি লিখলে মনে করতে পারেন যে হয়তো নাম্বার দিবে না, এই জন্যই দিলাম এখানে। বিড়াল প্রবন্ধ থেকে গৃহীত অনুচ্ছেদে ছোট লোকের দুঃখ কথাটি নেওয়া হয়েছে, ঠিক আছে? হতদরিদ্র মানুষের জীবনে নেমে আসা দুর্বিষহ জীবনের কথা বলা হয়েছে। বিড়ালের কণ্ঠে পৃথিবীর সকল বঞ্চিত, নিষ্পেষিত, দলিত প্রতিবাদ বেদনা উচ্চারিত হতে থাকে। যে ক্ষুধার্ত নয় তাকে বেশি করে খাওয়াতে চায়, এই যে এটা, ঠিক আছে? অথচ যার প্রয়োজন, বলেছিলাম না যে শেষের লাইনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যার প্রয়োজন তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? ছোট লোকের দুঃখে কাতর, বুঝা গেছে বিষয়টা? আপনি দেখবেন বিয়ে শাদীর অনুষ্ঠানে কিন্তু প্রচুর পরিমাণে খাবার নষ্ট হয়, এটা নিয়ে কিন্তু আমাদের আপত্তি নেই, কিন্তু বাবুর্চি যদি 2 প্লেট খাবার চুরি করে তাহলে সেটা নিয়ে কিন্তু সমালোচনা শেষ নেই। ঠিক এখানে কথা বলতেছে যে ছোট লোক বা গরিবের দুঃখ নিয়ে আলোচনা হবে, ছি এত নিচু কেন মানসিকতা তোমাদের? তারপরে কোশ্চেনটা দেখি আমরা, অনুচ্ছেদের সমাজের কোন বিষয়টি প্রতিফলন ঘটেছে? এই অনুচ্ছেদটার জন্য, এইটার জন্য আপনাকে অবশ্যই অনুচ্ছেদটা আরেকবার পড়ে নেবেন। যেই অনুচ্ছেদটা দেওয়া থাকবে সেটা আরেকবার পড়ে নেবেন। আমরা যেহেতু বিড়াল প্রবন্ধটা আমাদের অভিজ্ঞতা ভালো, আমরা জানি এখানে দরিদ্রদের কথা তুলে ধরা হয়েছে, এটা খুব ইজিলি আমরা বুঝি। দেখেন, বিড়াল প্রবন্ধ থেকে গৃহীত অনুচ্ছেদে গরিব মেহনতি মানুষের জীবনের একটি উপমামূলক বর্ণনা দিক প্রতিফলিত হয়েছে। আমাদের সমাজে কৃপণ ধনীদের কারণে এক ধরনের অর্থনৈতিক বিশৃঙ্খলা, অর্থনৈতিক বিশৃঙ্খলা মানে বুঝেন? অর্থনৈতিক বিশৃঙ্খলা মানে হচ্ছে সম্পদের সুষম বন্টন না, ধনীরা আরো ধনী হচ্ছে, গরিবরা আরো গরিব হচ্ছে, এটাকে বলা হচ্ছে মানে সম্পদের সুষম বন্টন না হওয়া। বুঝতে পারছেন? গরিব মানুষ অর্থের অভাবে চুরির মতো নিজ কাচের প্রতি, নিজ কিন্তু দেখেন এটা কিন্তু নরস্কের নিজ দিনেই, নিচ মানে হচ্ছে হীন, নিকৃষ্ট, নিজ কাচের প্রতি আকৃষ্ট হয়। আর তখন এই তথাকথিত ধনী শ্রেণীর লোকেরা গরিবদের চোর বলে আখ্যায়িত করে তাদের শাস্তি প্রদান করতে চায়। বুঝতে পারছেন? এই যে গরিবরা যে চুরি করে, চুরির মালটা কিনে কে? সেটা তো ধনীরাই কিনে, ঠিক না? ধনীরা কিন্তু এটা কিনে চালচালায় ব্যস্ত চলে যেতেছে, এরকম।
তাহলে দেখেন, কিন্তু এই ধনী শ্রেণীর কারণে যে গরিবরা অপরাধ করছে ও সম্পদের সুষম বন্টন হচ্ছে না, এই লাইনটা দিলে হচ্ছে আপনারা পরীক্ষা খুব ভালো করবেন যে সম্পদের সুষম বন্টন হচ্ছে না, তখন বুঝবে হচ্ছে না আপনার একটা অর্থনীতি সম্পর্কে একটা ধারণা আছে, সেটা তারা স্বীকার করতে চায় না। কারা স্বীকার করতে চায় না? ধনীরা স্বীকার করতে চায় না। এখানে বিড়াল অসহায় ও নির্যাতিত দরিদ্র শ্রেণীর প্রতিনিধি হিসাবে কথাগুলো বলেছে। তো আশা করি অনুচ্ছেদে বর্ণিত রচনাগুলো কিভাবে লিখতে হয়, প্রশ্নোত্তরগুলো, সেটা আপনারা বুঝতে পেরেছেন। সামনের ক্লাসে সামনের নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।